আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি আপাতত শেষ। আগামী 2, 4, 5 বছরের মধ্যে তারা কোন অবস্থাতে রাজনীতিতে জনপ্রিয়তা পাবে না। শেখ হাসিনার বয়স এখন 80 বছরের মতো। তিনি দেশে আসবেন, রাজনীতি করবেন, এটা তো একেবারে অসম্ভব একটি বিষয়। ভারত তাকে বাংলাদেশে যদি প্রত্যার্পণ করে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাকে জেলখানায় যেতে হবে এবং জেলে মরতে হবে। যারা ক্ষমতা হারিয়েছেন তারা ক্ষমতা লাভের জন্য স্বপ্ন দেখছেন। যে শাহাবুদ্দিন চুপ্পু আমাদের আমাদের এখন যে রাষ্ট্রপতি, তার জন্য এই যে কর্মকাণ্ডগুলো, যে অবস্থা তৈরি করেছে, অর্থাৎ ফরমালি তাকে সবকিছু করতে হচ্ছে, কিন্তু তিনি একটি অন্তর থেকে করতে, তার জন্য এক একটা মুহূর্ত বঙ্গভবনে যাচ্ছে একটা দুঃস্বপ্নের মতো। ঠিক তদ্রূপ 1972 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত সবকিছুই ভারতের জন্য একটা দুঃস্বপ্ন ছিল। বাংলাদেশে যা কিছু ঘটছে, এবং ভারত কখনোই চায়নি আওয়ামী লীগ সরকার সফল হোক, এটা বঙ্গবন্ধু জানতেন। এবং এই কারণে তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন ভুট্টোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং ওআইসির মাধ্যমে ইসলামী দুনিয়াতে একটা বন্ধুত্বের বলয় তৈরি করার জন্য। তিনি জানতেন যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে গ্রহণ করছে না, যদিও তিনি সারা জীবন কিন্তু আমেরিকান লবির মানুষ ছিলেন। এটা বুঝতে হবে। বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা জীবন আমেরিকান লবির মানুষ ছিলেন, কিন্তু তখন এই যে ভারতের যাকে বলা হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে এই বাংলাদেশ নিয়ে আমেরিকার যে পলিসি এতটা পরিবর্তন হয়, বঙ্গবন্ধু তার সারা জীবনের রাজনীতির যে কানেক্টিভিটি সেটা দিয়ে আমেরিকার সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারেননি। আবার অন্যদিকে তখন যে বিকল্প সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপর কমিউনিস্ট দুনিয়া ছিল, চীন ছিল, কিউবা ছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব হতো, কিন্তু বাংলাদেশকে সাহায্য করার মতো কোনো সামর্থ্য অর্থনৈতিক সামর্থ্য তাদের ছিল না। ফলে বঙ্গবন্ধু খুবই মারাত্মক বিপদের মধ্যে তখন সময় কাটাচ্ছিলেন। তো এরই মধ্যে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বঙ্গবন্ধু শক্তি প্রয়োগ করতে থাকেন। অনেক দেশীয় এবং বিদেশি তিনি রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি তৈরি করে ফেলেন। এবং আজকের দিনে যে পুলিশ নির্ভরতা ছিল আওয়ামী লীগের, এবং তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশকে একটা বিকল্প অস্ত্রধারী শক্তি হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। একই কাজ কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন পুলিশ এবং রক্ষী বাহিনীর মাধ্যমে, যেটি তিনি সফল হতে পারেননি। ফলে 75-এর যে নির্মম হত্যাকাণ্ড, তার সঙ্গে আমেরিকার এবং ভারতের সংযোগ ছিল, সমর্থন ছিল। এটা আওয়ামী লীগের যত বুদ্ধিজীবী লেখক সবাই শুধু বলেননি, চমৎকার ভাবে তথ্য প্রমাণ সহ লিখে গিয়েছেন। এটি আওয়ামী লীগের লোকজন কখনো কগনিজেন্সে নেয়নি। আবার 1996 থেকে 2001 সন পর্যন্ত ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা কত খারাপ ছিল, এটি শেখ হাসিনা বারবার বলেছেন যে আমার কাছে গ্যাস চেয়েছিল, ওটা চেয়েছিল, ভারতের কথা আমি শুনিনি, এই জন্য আমাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। তো এই যদি ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হয়, তাহলে বাকি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে যারা স্বপ্ন রচনা করেছেন তারা কতটা ভুলের মধ্যে ছিলেন এবং এখনো আছেন, সেই জিনিসটি যদি এখনো তারা বুঝতে না পারেন। বঙ্গবন্ধুর পরিবারকে আশ্রয় দেওয়া ঠিক 75-এর 15ই আগস্টের পর, এটা ছিল একটা মানবিক বিষয়। কিন্তু এখন যে ঘটনায় শেখ হাসিনা এবং তার পরিবার পড়েছে, তাদেরকে আশ্রয় দেওয়া পুরোপুরি একটা রাজনৈতিক ডিজাস্টার, এবং তাকে হজম করা ভারতের পক্ষে সম্ভব নয়। তাকে একটা ব্রিদিং টাইম দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি ভারত যদি খুব বেশি বাড়াবাড়ি করে এখানে সৈন্য সমাবেশ করে এই বাংলাদেশকে দখল করে নিতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই তার কোনো প্রতিনিধি, সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক, আগের মতো করে ভারত এখানে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে পারবে না। এটা সেটেলড হয়ে গিয়েছে, এখন সে দখল করে নিতে পারে। আর সেই দখল প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ সংযুক্ত হয়, বাংলাদেশের এই অংশটি যদি ভারতের একেবারে ত্রিপুরার মতো হয়ে যায়, খুঁজে 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 আওয়ামী লীগের প্রত্যেকটি লোকের যাকে বলা হয় জীবনে যে দুর্বিষহ ঘটনা ঘটাবে দেশপ্রেমিক মানুষ একেবারে কিয়ামত পর্যন্ত, যে এদের এই যে লেন্দুব দর্জির মতো
এদের কারণে আজ এই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এখন অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো অবস্থাতেই বর্তমান চলমান অবস্থাতে ভারতের সঙ্গে বন্ধুত্ব অসম্ভব ব্যাপার। এই যে সরকার, ডক্টর ইউনূসের সরকার, এটির সঙ্গে কাগজে কলমে ভারতের সম্পর্ক আছে, আমেরিকার সম্পর্ক আছে, কিন্তু স্থানীয় যে জনমত এবং সীমান্তের ভিতরে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, এটা 100% ভারত বিরোধী শক্তি। এবং তারা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে সিভিল ওয়ারে তারা যুক্ত হবে, অর্থাৎ এখানে অভ্যন্তরীণভাবে খুঁজে খুঁজে শ্রেণী শত্রু আওয়ামী লীগকে খুঁজবে আর সীমান্তের ওপারে গিয়ে ভারতীয় সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করবে। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবং এইরকম যদি একটা ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া হয়, যুদ্ধের ডাক দেওয়া হয়, 1 কোটি মানুষ ঘর সংসার ত্যাগ করে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বুঝতে হবে ভারতকে এবং ভারতে বসে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাদেরকে। কথাগুলো বললাম এই কারণে, খুব প্রচার হচ্ছে আওয়ামী লীগের লোকজন এই শেখ হাসিনা আসবেন, প্রতি বিপ্লব ঘটাবেন। যারা জ্ঞানী গুণী দার্শনিক তারাও বলার চেষ্টা করছেন প্রতি বিপ্লব হবে। আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি আপাতত শেষ। আগামী 2-4-5 বছরের মধ্যে তারা কোন অবস্থাতে রাজনীতিতে জনপ্রিয়তা পাবে না। যদি বর্তমান সরকার একটি নির্বাচনের দ্বার উন্মুক্ত করে দেয়, যেভাবে অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে একটা সুযোগ দিয়েছিল 79-র নির্বাচনে, তারপরে 2টো নির্বাচন, সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্সিয়াল নির্বাচন, ওইরকম যদি একটা সুযোগ তাদেরকে দেওয়া হয়, তাহলে 1978 সনে 79 সনে তাদের যে অবস্থা তৈরি হয়েছিল ঠিক একই অবস্থা এই বাংলাদেশে তৈরি হবে। অর্থাৎ বর্তমান সরকার যদি স্পেশাল প্রোটেকশন দিয়ে চায় যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে এবং নির্বাচন করবে, তো সেক্ষেত্রে বড়জোর 25 থেকে 30টি সংসদীয় আসন তারা পেতে পারে। আর যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যায়, তাহলে আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য লোক খুঁজতে খুঁজতে যান বের হয়ে যাবে, লোক খুঁজতে খুঁজতে। এবং শেখ হাসিনা বা জয় যদি পদে দাঁড়ান, কিংবা শেখ রেহানাকে যদি দাঁড়ানো করানো হয়, তাদের ইমেজ এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যার ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে রাষ্ট্রপতি পদে যদি তারা দাঁড়ান। আর যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকে, তো সেক্ষেত্রে 25-30টা যদি ফেয়ার ইলেকশন হয়, 25-30টা সিট তারা এভাবে পাবেন। এবং এভাবে ধীরে ধীরে আগামী 20 বছর বসে তাদেরকে রিনোভেট করতে হবে এবং ভালো কিছুর আশা করা যেতে পারে, নট বিফোর 20 ইয়ার্স। কিন্তু এর আগে যদি কেউ তাড়াহুড়া করে, বেশি কথা বলে, বড় স্বপ্ন দেখে, তাহলে এখন যে সমস্যার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদেরকে আরো বিপদ এবং বিপত্তির মধ্যে পড়তে হবে। এরপরে শেখ হাসিনার বয়স এখন 80 বছরের মতো। তিনি দেশে আসবেন, রাজনীতি করবেন, এটা তো একেবারে অসম্ভব একটি বিষয়। ভারত তাকে বাংলাদেশে যদি প্রত্যার্পণ করে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাকে জেলখানায় যেতে হবে এবং জেলে মরতে হবে, এবং এটি তার জন্য সম্মানজনক হবে যে তিনি দেশের মাটিতে মরতে পারেন। কিন্তু যদি তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয় এবং যথেষ্ট এভিডেন্স রয়েছে, মানে এই মামলা না হওয়ার কোনো কারণ নেই, এবং মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আন্তর্জাতিক আদালত, যেটা ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে হস্তান্তর করতে হবে ভারতকে, যেভাবে সার্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর করা হয়েছিল। তো ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা যে ত্রিমাত্রিক যুদ্ধ হয়েছিল, সেখানে সার্বিয়ার যে প্রেসিডেন্ট যে নির্মম নিষ্ঠুরতা চালিয়েছিলেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত হেগে যে বিচার হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়ার চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন দেশি বিদেশি সংস্থার পক্ষ থেকে, তাই যদি হয় তাহলে তাকে আন্তর্জাতিক আদালতে হস্তান্তর করা হবে। এবং সেক্ষেত্রে আদালতের রায় তিনি খালাস পাবেন, বাঁচবেন, মরবেন না কি হবে না হবে সেটা আর একটা বিষয়, যেহেতু সেটি আইন আদালতের বিষয়, আমি ওটার পরিণতি বললাম না। আর ইতিমধ্যে যদি খুব প্রকৃতির একেবারে স্বাভাবিক নিয়মে
তার মৃত্যু ঘটে, তাহলে তার লাশ হেলিকপ্টারে করে বাংলাদেশে আসবে এই 2-4-5 বছরের মধ্যে, এবং সুন্দর করে তার লাশ বঙ্গবন্ধুর মাজারের পাশে তার লাশ দাফন হবে। এটা আমার কাছে এখনো অসম্ভব মনে হচ্ছে। আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ সম্পর্কে, কিন্তু এটি আমার যে ক্ষুদ্র বুদ্ধি, সেই বুদ্ধি অনুযায়ী অসম্ভব মনে হচ্ছে। তো কাজেই যারা এই বাংলাদেশে বসে শেখ হাসিনাকে আশ্বাস দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, অথবা তিনি ওখানে বসে এখনো যে স্বপ্ন দেখছেন, বা বাংলাদেশের সাধারণ যারা জনগণ তাকে নিয়ে যারা আতঙ্কিত অনুভব করছেন, আমার ক্ষুদ্র বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন যেটি দিয়েছে সেই বুদ্ধি অনুযায়ী আমি যতটুকু বললাম, আমি এর বাইরে অন্য কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। অলৌকিক ভাবে যদি কোনো কিছু ঘটনা ঘটে, আল্লাহ যদি ঘটায়, সেটা কেবলই আল্লাহর বিষয়। আল্লাহ অনেক কিছু ঘটাতে পারেন আমাদের চিন্তার বাইরে। এখন যারা ক্ষমতায় এসেছেন, যারা মন্ত্রীর চেয়ারগুলোতে বসে আছেন, তারা এই জায়গাতে বসবেন ঠিক 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত আমরা কল্পনা করিনি, 6 তারিখও কল্পনা করিনি অনেকের ব্যাপারে। কিন্তু বাস্তবতা হলো তারা বসেছেন। আল্লাহ এভাবে চেয়েছেন ক্ষমতার, যখন আল্লাহ যাকে বলেন কুন ফাইয়াকুন, ক্ষমতার এই বসানোর জায়গাটি আল্লাহর কুন ফাইয়াকুন ক্ষমতার মধ্যে। এবং এই ক্ষমতায় যারা বসেন, এখানে সূরা আল ইমরানের সেই যে বিখ্যাত আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের, তার যে বক্তব্য, তার যে বাণী, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাই। এটি এই বাংলার অল্প সময়ের ইতিহাসে 1971 থেকে আজ অবধি কতবার ঘটল। আল্লাহ ক্ষমতায় বসিয়েছেন, টেনে হেসে নামিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, এবং অতীতের অপমানগুলো একটার সাথে আর একটা পরবর্তীতে বেশি হয়েছে। বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড, তার সঙ্গে যদি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড চিন্তা করেন, এটা কম নির্মম ছিল না। আবার সত্তার সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়া, এরশাদ সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়া, তাদের জীবন যায়নি, কিন্তু যতদিন তারা জীবিত ছিলেন এই পৃথিবীটা তাদের জন্য জাহান্নাম ছিল। পরবর্তীতে আবার মঈনুদ্দিন, ফখরুদ্দিন তারা এলেন, বিএনপির যারা ক্ষমতা হারালেন, বেগম জিয়া, তারেক রহমান সাহেব, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের জীবনে সেই 2007 থেকে এখন পর্যন্ত, টিল নাও, এখন পর্যন্ত যে অশান্তি চলছে, এটির সঙ্গে পৃথিবীর কোনো আযাবের তুলনা করা যাবে না।